আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আমাদের যে অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে, সেই অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত করছো এবং তোমরা পড়াশোনার সাথে অ্যাটাচড আছো, এই আশাটা আমি প্রকাশ করছি। এবং আমার আরও আশা যে তোমরা যখন পরীক্ষা হবে তখন এই যে ক্লাসগুলো করেছো এর বেসিসে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু বিজনেস, এই কোর্সটির চ্যাপ্টার 10 ইন্টারন্যাশনাল ট্রেডের সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেখানে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে বিষয়টা, সেটা হচ্ছে অবাধ বাণিজ্যের পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি সম্পর্কে। তো আমি পরিচয় দিয়ে নিচ্ছি, আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে যেহেতু আমি বলছি যে অবাধ বাণিজ্যের পক্ষে এবং বিপক্ষে যুক্তিসমূহ নিয়ে আলোচনা করব, তো গত ক্লাসে কিন্তু আমি অবাধ বাণিজ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আবার একটু সংজ্ঞাটা বলে দিচ্ছি যে অবাধ বাণিজ্য বিষয়টা কি। অবাধ বাণিজ্য বিষয়টা হচ্ছে একটি এক বা একাধিক সার্বভৌম দেশের মধ্যে যখন কোনো বিধিনিষেধ মুক্তভাবে আমদানি রপ্তানি কার্যক্রম যদি ব্যবসায়ীরা পরিচালনা করতে পারে, তাহলে সেটাকে বলা হচ্ছে অবাধ বাণিজ্য ব্যবস্থা। এবং এই যে অবাধ বাণিজ্য ব্যবস্থায় কিন্তু বিভিন্ন দেশের সরকার সীমিত পরিমাণে তাদের রাজস্ব আদায় করতে পারে বিভিন্ন কিছু বিধিনিষেধের দ্বারা। সেটা কিন্তু এই অবাধ বাণিজ্য ব্যবস্থাটাকে আসলে অস্বীকার করে না। মানে অবাধ বাণিজ্য ব্যবস্থায়ও কিছু কিছু সরকার সীমিত পরিমাণে রাজস্ব আয় করতে পারে। সেজন্য যে অবাধ বাণিজ্য ব্যবস্থাটা নাই হয়ে যাবে এরকম না। অবাধ বাণিজ্য ব্যবস্থা চলমান অবস্থায়ও কিছু কিছু সরকার রাজস্ব আয় করতে পারে। তবে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে দেশের যে অর্থনীতি বা দেশের যে আমদানি রপ্তানি, তার সাথে যেন অন্য দেশের আমদানি রপ্তানির মধ্যে বা দেশের আমদানির সাথে রপ্তানির মধ্যে যেন কোনো বিরাট পার্থক্য সৃষ্টি না হয়, এ বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে সোজা কথায় আমরা কি বুঝলাম? আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি ব্যবসায়ীগণ কোনো ধরনের বিধিনিষেধের মুখোমুখি না হন, তাহলে সেই অবস্থাটাকে বলা হচ্ছে অবাধ বা মুক্ত বাণিজ্য ব্যবস্থা। তো এই যে অবাধ বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে আমরা আজকে যেটা করবো, শুরুতে আর্গুমেন্টস অন মেরিটস ফর ফ্রি ট্রেড, মানে অবাধ বাণিজ্য ব্যবস্থার পক্ষে যুক্তিসমূহ বা এর সুবিধাসমূহ। শুরুতে আমি বোর্ডে লিখেছি কি, দেখো যে স্পেশালাইজেশন মানে বিশেষায়িতকরণ বা বিশেষীকরণ। তো এই যে বিশেষীকরণ জিনিসটা কি? এটা হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থায় একটি দেশ কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষত্ব অর্জন করে, অর্থাৎ ওই পণ্যটি মানে উৎপাদন করতে গেলে সর্বনিম্ন ব্যয়ে এবং সর্বোচ্চ কোয়ালিটিতে তারাই পণ্যটি উৎপাদন করতে পারে। এটাই হচ্ছে পণ্যের বিশেষীকরণ। তো অবাধ বাণিজ্য ব্যবস্থায় কিন্তু পৃথিবীর বহু দেশ এই যে বিশেষীকরণ সুবিধাটি পেয়ে থাকে। যেমন আমরা জাপানির যে কোনো প্রোডাক্টকে এক বাক্যে বলি যে তারা সেগুলো কোয়ালিটিফুল, তাই না? বা জার্মানির প্রোডাক্টকে বলি, আবার চায়নার প্রোডাক্টে বলি যে এটা ভালো না, বা অন্য কোনো দেশের প্রোডাক্টকেও বলি ভালো না। আমাদের যেমন দেশি ইলিশের বেশি স্বাদ, তাই না? মানে এই যে বিশেষত্বগুলো, এই বিশেষত্বগুলো ঘিরেই আসলে একটা বিশেষীকরণ সৃষ্টি হয়, যে একটা দেশ তার সম্পদের পূর্ণ ব্যবহার করে একটি নির্দিষ্ট বা একাধিক নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে তারা যে বিশেষত্ব অর্জন করছে, যেটা অন্য দেশ বা অন্য অঞ্চল করতে পারেনি, মানে একটি বা একাধিক প্রোডাক্টের ক্ষেত্রে তারা যে বিশেষত্বটি অর্জন করেছে, এটাকেই বলা হচ্ছে বিশেষীকরণ। কারণ এই যে একটা দেশ কিন্তু সব ধরনের পণ্য উৎপাদনে সক্ষম হয় না, বা একটা দেশের সব অঞ্চলে কিন্তু তাদের প্রয়োজনীয় পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয় না, তাদেরকে অন্যদের উপর ডিপেন্ড করতে হয়। তো এই জন্যই বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রোডাক্টে এই বিশেষীকরণ যোগ্যতাটি অর্জন করে, এবং এর ফলে যে দেশের ওই পণ্যটির চাহিদা রয়েছে তারা সেই পণ্যটি আমদানি করে ব্যবহার করতে পারে। তো অবাধ বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধার অন্যতম হচ্ছে এটি যে পণ্য বিশেষীকরণের সুবিধা, যে তোমাকে তোমার দেশের সমস্ত প্রোডাক্টের উপর বিশেষীকরণ করা লাগে না। তুমি যে পণ্যটির জন্য তোমার দেশে প্রয়োজনীয়
সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে, সম্পদ বিদ্যমান রয়েছে, সেটাকে ঘিরেই তুমি কিন্তু সেটাকে দিয়েই তুমি কিছু নির্দিষ্ট পরিমাণ পণ্যে বিশেষীকরণ করতে পারো, এবং তোমার যে পণ্যটি তুমি বিশেষীকরণ করতে পারছো না সেটা অন্য দেশ থেকে তুমি আমদানি করে নিচ্ছ, এবং তোমার এই বিশেষীকৃত পণ্যটি আবার তুমি অন্য দেশে রপ্তানিও করতে পারছো। মানে এই অবাধ বাণিজ্যের কারণে কিন্তু এই সুযোগটা পাওয়া গেছে। যদি এই সুযোগটা পাওয়া না যেত, যেটা সংরক্ষণ বাণিজ্য হয়, যে তোমার দেশের মধ্যেই তোমার সম্পদ, মানে যত ধরনের পণ্য দরকার ভোক্তাদের, সবগুলো তোমাকে উৎপাদন করতে হতো, এবং সবগুলো তোমাকে, সেটা কোয়ালিটিফুল হোক বা না হোক, স্বল্প ব্যয় হোক বা অধিক ব্যয় হোক, সেটা তোমাকে তোমার দেশের জনগণকে দিতে হতো। কিন্তু অবাধ বাণিজ্যের কারণে কিন্তু এই জিনিসটা থেকে বেরিয়ে আসা গেছে। কারণ যে জিনিসটা তোমার দেশে ভালোভাবে উৎপাদিত হয় না, যার উপকরণ, কাঁচামাল, সম্পদ তোমার দেশে নেই, সেটা তুমি অন্য দেশ থেকে সহজেই আনতে পারছো। তাহলে বোঝা গেল যে বিশেষীকরণ হচ্ছে অবাধ বাণিজ্যের একটি অন্যতম বড় সুবিধা। তো এরপরে আসি আমি ইনক্রিজ প্রোডাকশন, মানে উৎপাদন বৃদ্ধি। যেহেতু পণ্যগুলোর মানে বিশেষায়িত করার ক্ষেত্রে দেশগুলো নির্দিষ্ট পণ্য বাছাই করে, সেহেতু ওই নির্দিষ্ট পণ্যগুলোর কিন্তু উৎপাদন বৃদ্ধি পায়। ফলে দেখা যায় পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু এরকম কিছু না কিছু উপাদান থাকে যেগুলো তারা মানে বিশেষায়িত করতে পারে। ফলে প্রত্যেক দেশেই কিন্তু তাদের ওই পণ্যের সেক্টরগুলোতে বা ওই পণ্যের সাথে আনুষঙ্গিক যে পণ্যগুলো আছে, সেই কাঁচামাল আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ধরো উৎপাদনের মাত্রাটা বৃদ্ধি পায়। ফলে সারা বিশ্বেই কিন্তু উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়, এবং শুধু উৎপাদন কেন, ভোক্তা ভোগের মাত্রাও কিন্তু বৃদ্ধি পায়। এই মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় দেখা গেছে প্রত্যেকটা দেশই কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। এ কারণে বৃদ্ধি পায় যে যেটা অতিরিক্ত থাকছে উৎপাদনের পর, মানে দেশের জনগণ ভোগ করার পরেও যেটা থাকছে, সেটা তারা অন্য দেশে রপ্তানি করতে পারছে, এবং অন্য দেশের জনগণ সেই পণ্যটি ভোগ করতে পারছে। ফলে ভোগ এবং ভোক্তার যেমন বৃদ্ধি পাচ্ছে, আবার উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তোমার উৎপাদন করলে সেটা নষ্ট হচ্ছে না, বরং সেটা যে তুমি আরও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছো, সেহেতু সেক্ষেত্রে কিন্তু যারা উৎপাদনকারী তারা কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে চলেছে। ফলে মুক্তবাজার অর্থনীতিতে দেখা যাচ্ছে যে তোমার সংরক্ষণবাদে যে উৎপাদনটা ব্যাহত হতো, সেটা এখানে হচ্ছে না, এবং উৎপাদনের মাত্রা সবসময় বৃদ্ধি পাচ্ছে। তো এরপরে আসি প্রপার ইউজ অফ রিসোর্সেস, সম্পদের সঠিক ব্যবহার। সম্পদ, একটা দেশের সম্পদ দিয়ে সব ধরনের প্রোডাক্ট কিন্তু উৎপাদন করা যায় না। দেখা যায় যে সম্পদগুলো হয়তো কোনো একটা সেক্টরে বেশি কাজে লাগানো যায়, অর্থাৎ ওই সম্পদ ব্যবহার করে সর্বনিম্ন ব্যয়ে সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্টটি উৎপাদন করা যায়। এবং এই যে উৎপাদন করা যাচ্ছে, এর ফলে কিন্তু সম্পদের যে সুষ্ঠু ব্যবহার সেটা নিশ্চিত হচ্ছে। কারণ প্রত্যেকটা দ্রব্যের নির্মাণে কিন্তু কাঁচামাল আলাদা হয়। তুমি এক কাঁচামাল দিয়ে সব ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে পারবে না। তাই যে সম্পদগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করা যায়, সেই প্রোডাক্টগুলো কিন্তু কি হচ্ছে, আরও বেশি করে উৎপাদন করা যাচ্ছে, স্বল্প ব্যয়ে উৎপাদন করা যাচ্ছে, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন করা যাচ্ছে। এবং এই যে উৎপাদনের ফলে সম্পদটা কিন্তু নষ্ট হচ্ছে না, সেটা ব্যবহার করে সেটা আবার নিজ দেশের ভোক্তাদের কাজে যেমন লাগছে, আবার অন্য দেশের ভোক্তাদের কাজেও কিন্তু লাগছে। এই জন্যই বলা হচ্ছে যে অবাধ বাণিজ্যের ক্ষেত্রে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। এর আরও একটি কারণ আছে, যেহেতু অবাধ বাণিজ্যের কারণে বিভিন্ন দেশের সাথে পণ্যের প্রতিযোগিতা করতে হয়, সেহেতু সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অপচয় কমিয়ে পণ্যটির যে সম্পদটির সুষ্ঠু ব্যবহার, মানে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কিন্তু আসলে প্রোডাক্ট উৎপাদন করা হয়। যেহেতু মুক্তবাজার অর্থনীতিতে তীব্র প্রতিযোগিতা চলে, সেহেতু এছাড়া কিন্তু এই সম্পদের ব্যবহার ছাড়া সম্পদ নষ্ট করার কারণে দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রত্যেকটা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে যে সম্পদগুলো ব্যবহার করা হয়, সেগুলোর অবশ্যই সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হয়। তো এ কারণেই এটাও মুক্তবাজার অর্থনীতির একটি অন্যতম সুবিধা। প্রপার ইউজ অফ রিসোর্সেস এইমাত্র পড়লাম আমরা। এখন আমরা পড়বো অ্যাসিস্ট্যান্স ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে সহায়তা। দেখো, এই যে মুক্তবাজার অর্থনীতির কারণে যেহেতু আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকছে না, বা সীমিত বাধা নিষেধের মাধ্যমে এই আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রমটা চলছে, সেহেতু দেখা যায় কি প্রত্যেকটা দেশে কিন্তু অর্থনৈতিক উন্নয়নে এটি একটি বিরাট ভূমিকা পালন করছে।
কারণ যে দেশের যে সম্পদ রয়েছে তারা সেই সম্পদ ব্যবহার করে প্রোডাক্ট উৎপাদন করছে, ফলে ওই প্রোডাক্টগুলো যেহেতু ওই দেশের জনগণের ভোগ করার পরে উদ্বৃত্ত থাকছে, সেহেতু তারা ওগুলো কিন্তু রপ্তানি করতে পারছে অন্য দেশে। আবার অন্য দেশও কী করছে, তাদের উদ্বৃত্ত যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তারা রপ্তানি করতে পারছে। এই যে আমদানি রপ্তানির মাধ্যমে তাদের ভোক্তাদের যেমন চাহিদা পূরণ হচ্ছে, তেমনি অর্থনীতির চাকাও কিন্তু গতিশীল হচ্ছে। এই অর্থনীতির চাকা গতিশীল হওয়ার কারণে কিন্তু জনগণের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে, তাই না? ফলে মানুষের হাতে অধিক অর্থ আসতেছে, অধিক অর্থ তারা ব্যয় করতে পারছে, ফলে সেটা বাজারে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে এবং তা অর্থনৈতিক উন্নয়নের সহায়তা করছে। অর্থনৈতিক উন্নয়ন কিন্তু 2-4টা বিষয়ের সাথে জড়িত না, এটা কিন্তু একটা সামগ্রিক বিষয়, মানে অর্থনীতির প্রত্যেকটা চলকের সাথে জড়িত এই বিষয়টা। যেমন ভূমি, শ্রম, মূলধন, পুঁজি, সব কিছু, উৎপাদন, চাহিদা, যোগান, মানে এভরিথিং মিলেই কিন্তু আসলে এই অর্থনৈতিক উন্নয়নটা সংঘটিত হয়। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য মুক্তবাজার অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এই অর্থনৈতিক উন্নয়ন ঘটার জন্য যেমন শ্রমের বিশেষায়ন ঘটে, তেমনি পণ্য উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু পণ্যের বিশেষায়ন ঘটে, যেটা ইতিবাচক ভূমিকা পালন করে অর্থনৈতিক উন্নয়নের জন্য। রপ্তানির মাধ্যমে যেহেতু রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সেটা যেমন ইতিবাচক ভূমিকা রাখে অর্থনীতিতে। আবার পণ্য আমদানির ফলে ইতিবাচক পণ্য আমদানির ফলে, মানে অনুকূলে পণ্য আমদানির ফলে সেটা কিন্তু জনগণের চাহিদা এবং যোগানের ক্ষেত্রে একটা সমতা বজায় রাখে, ভারসাম্য বজায় রাখে, যেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জন্যই বলা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নে সহায়তাও কিন্তু মুক্তবাজার অর্থনীতির একটি অন্যতম সুবিধা। এরপরে আসি আমরা কনজামশন অফ গুডস অ্যাট লো প্রাইস, অর্থাৎ কম মূল্যে পণ্য ভোগ। মুক্তবাজার অর্থনীতির কারণে আমরা বাংলাদেশে থেকে দেখো ইউনিলিভারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। হাউস হোল্ড চোর্সে বা গৃহস্থালী কার্যে কিন্তু আমরা টুথপেস্ট থেকে শুরু করে সাবান, পারফিউম, অনেক কিছুই ব্যবহার করছি, যেটা ইউনিলিভার তো বাংলাদেশি কোম্পানি না, তাই না? কিন্তু তারপরে দেখো সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে প্রায় 33%-এর উপরের লোক কিন্তু ইউনিলিভারের প্রোডাক্ট ব্যবহার করছে। আমরা যখন জিজ্ঞাসা করি যে সাবান কোনটা ইউজ হবে, তখন কিন্তু এক বাক্যে সবাই কিন্তু লাক্স, এই যে লাক্স সাবানটা, এটা কিন্তু 2-10 বছর ধরে বাংলাদেশে নেই, তাই না? এটা আরও অনেকদিন আগে থেকেই আসছে এবং এই কোম্পানিটাও কিন্তু অনেক পুরনো। তো এই যে অন্য একটি বিদেশি কোম্পানির প্রোডাক্ট আমাদের দেশে আসছে এবং সেই প্রোডাক্টটাতে আমরা বাঙালিরা অভ্যস্ত হয়ে গিয়েছি, এটা কিন্তু মুক্তবাজার অর্থনীতির কারণে হচ্ছে। সেটাই বলা হচ্ছে যে কম মূল্যে পণ্য ভোগ, মানে এই যে মুক্তবাজার অর্থনীতির কারণে ইউনিলিভারের এই প্রোডাক্টগুলো আমরা হাতের কাছে পাচ্ছি এবং আমরা আমাদের সামর্থ্যের মধ্যে কিনতে পারছি এবং সেটা আমরা কিন্তু মানে কনজিউম করে কিন্তু আমরা সেখানে সন্তুষ্ট। অথচ আরেকদিকে দেখো যে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেভাবে আমাদের হাতের নাগালে পাই না। এটা আমাদের মার্কেটিংয়েরও একটা সমস্যা, যে ক্রেতার বাজার কোথায় আছে এবং ক্রেতা বাজারের কাছে সঠিক সময়ে পণ্যটি পৌঁছে দেওয়া এবং রাইট প্লেসে পণ্যটি পৌঁছে দেওয়া, এক্ষেত্রে আমাদের বাজারজাতকারীদের একটু হয়তো সমস্যা রয়েছে কোথাও, যে কারণে আমরা আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু হাতের কাছে পাই না, যেভাবে আমরা এই বিদেশি প্রোডাক্ট বা অন্য দেশীয় কোম্পানির দ্বারা দেশে তৈরি প্রোডাক্ট আমরা পাচ্ছি, তাই না? তো এটাই বলা হচ্ছে যে কম মূল্যে পণ্য ভোগ। মুক্তবাজার অর্থনীতির কারণে এক দেশের জনগণ অন্য দেশে উৎপাদিত দ্রব্য তারা কম মূল্যে ভোগ করতে পারছে এবং এই পণ্যগুলো বেশিরভাগ সময় কিন্তু হয় বেশ কোয়ালিটিফুল। দাম অনেক সময় সাশ্রয়ী হয় বা দেশীয় প্রোডাক্টের সাথে সমতা রেখেই দাম থাকে, কিন্তু প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল হওয়ার কারণে এবং মানুষের সেই প্রোডাক্টগুলোর প্রতি একটা মানে আস্থা চলে আসার কারণে সেই প্রোডাক্টগুলো কিন্তু ভোক্তারা ভোগ করে থাকে। মানে এক দেশের জনগণ অন্য দেশের প্রোডাক্টের প্রতি তাই তাদের নির্ভরশীলতা সৃষ্টি হয়ে যায়। এটাই বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতির একটি সুবিধা হচ্ছে যে বিদেশি পণ্য কম মূল্যে ভোগ করা যায়। এরপরে আসি অপরচুনিটি টু এক্সপোর্ট, মানে রফতানির সুযোগ। সংরক্ষণ নীতির কারণে অনেক দেশে কিন্তু আমদানি রফতানি বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। তো মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই। এখানে
যেহেতু আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে না, সেহেতু এখানে পণ্যগুলোকে আসলে যেগুলো মানে অতিরিক্ত থেকে যায়, মানে ভোক্তাদের ভোগের পরেও যে উদ্বৃত্ত পণ্যগুলো থেকে যায়, সেই উদ্বৃত্ত পণ্যগুলো কিন্তু সহজেই রপ্তানি করা যায়। এখানে আবার কাঁচামাল বা কোনো সম্পদ রপ্তানির ক্ষেত্রেও কিন্তু বিধিনিষেধটা কম থাকে। ফলে এটি একটি অন্যতম সুবিধা যে তোমার যে উদ্বৃত্ত পণ্যটি সেটি নষ্ট না হয়ে সেটি তুমি অন্য দেশে রপ্তানি করার মাধ্যমে তোমার দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারো। তাই এটাই বলা হচ্ছে যে রপ্তানির সুযোগও কিন্তু আমদানির মানে অবাধ বাণিজ্যের একটি অন্যতম সুবিধা। এরপরে আসি ইনক্রিজ লোকাল এন্টারপ্রেনিউরিয়াল বা অন্টারপ্রেনিউরিয়াল এক্সপিরিয়েন্সেস, মানে স্থানীয় উদ্যোক্তাদের অভিজ্ঞতা মানে বৃদ্ধি। তো এই যে স্থানীয় যে উদ্যোক্তাগণ রয়েছে তাদের অভিজ্ঞতা বৃদ্ধির ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতি কীভাবে সহযোগিতা করে? মুক্তবাজার অর্থনীতি কিন্তু বেশ সহযোগিতা করে। কীভাবে দেখো, প্রথমত হচ্ছে তাদের যে কারিগরি জ্ঞান সেটার মাধ্যমে, তাদের যে কলা কৌশল সেটার মাধ্যমে, তাদের যে বাজারজাতকরণ ব্যবস্থা সেটার মাধ্যমে, তাদের যে উৎপাদন কৌশল সেটার মাধ্যমে, তাদের পণ্যের মান যে স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড সেটা বজায় রাখার মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের কিন্তু সাহায্য করে থাকে। কারণ দেশীয় উদ্যোক্তারা তাদের নিজস্ব ধ্যান ধারণায়, তাদের যে সামর্থ্য, তাদের যে কারিগরি প্রযুক্তি জ্ঞান সেটা দিয়ে কিন্তু তারা পণ্য উৎপাদন করে। কিন্তু যখনই তারা বিদেশি একটি পণ্যের সাথে নিজের পণ্যের ধরো পণ্যের মধ্যে যাচাই করতে যায়, তখন তারা দেখে যে ওইখানে কিছু আলাদা কলাকৌশল ব্যবহার করে পণ্যটি উৎপাদন করা হয়েছে, আলাদা প্রযুক্তি ব্যবহার করে পণ্যটি উৎপাদন করা হয়েছে। তো এক্ষেত্রে তারা কিন্তু নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারে, যে কীভাবে ওই পণ্যটি করা হয়েছে তৈরি সেভাবে তারাও করার চেষ্টা করতে পারে। ফলে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে, স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এই যে পণ্যটি সম্পর্কে আরও অধিক জ্ঞান আহরণের সুযোগ সৃষ্টি হয়। ফলে তারা আরও অভিজ্ঞতা লাভ করে থাকে এই মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে। কারণ দেখো, একসময় এই উপমহাদেশে কিন্তু তাঁত শিল্পের কারণে তাঁতের তৈরি মানে পোশাকই মানুষ বেশি ব্যবহার করতো, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এই যে তাঁত অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। এখন কিন্তু সেই জায়গায় অটোমেটিক মেশিনে তৈরি পোশাক কিন্তু বাজার দখল করে নিয়েছে। তো এটা কিন্তু এই মুক্তবাজার অর্থনীতির কারণেই হয়েছে, তাই না? বাংলাদেশ কিন্তু পোশাক শিল্পে বেশ ভালো অবস্থানে রয়েছে, এটাও কিন্তু এই মুক্তবাজার অর্থনীতির কারণেই হয়েছে। যদিও এখন প্রত্যেকটা দেশই কিছু কিছু বিধিনিষেধ আরোপ করে, সম্পূর্ণ সংরক্ষণবাদেও যায় না, আবার অবাধ বাণিজ্যেও যায় না, আবার কিছু কিছু দেশ কিন্তু সম্পূর্ণ অবাধ বাণিজ্যে চলে যায়। তো এর মধ্যে থেকে আসলে এই যে কারিগরি জ্ঞানের বা কলা কৌশলের বা প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু স্থানীয় উদ্যোক্তারা এই মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে অন্য দেশ থেকে মানে আহরণ করে থাকে এই জ্ঞানগুলোকে। সেজন্যই বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতির একটি অন্যতম সুবিধা হলো এই স্থানীয় মানে উদ্যোক্তাদের দক্ষতা বা অভিজ্ঞতা বৃদ্ধি। এরপরে আসি ডেভেলপমেন্ট অফ কম্পিটিশন। আসলে এটা হবে প্রতিযোগিতার সৃষ্টি বা প্রতিযোগিতার যে উন্নয়ন সেটা। যেহেতু মুক্তবাজার অর্থনীতির কারণে বিভিন্ন দেশের মধ্যে পণ্য এক বা একাধিক অন্য দেশীয় পণ্য আসে, সেহেতু বাজারে কিন্তু তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়। এবং এই যে তীব্র প্রতিযোগিতার ফলে কিন্তু পণ্যের মূল্য, শ্রমের মূল্য বা বিশেষায়নের মূল্য, শ্রম বিশেষায়নের মূল্য নির্ধারিত হয়। তো বলা হচ্ছে মুক্তবাজার অর্থনীতির কারণে যেহেতু একটি দেশে এক বা একাধিক দেশের প্রোডাক্ট আসে, সম পর্যায়ের প্রোডাক্ট, সম কোয়ালিটির প্রোডাক্ট আসে, সেহেতু সেখানে ওই দেশে একচোটিয়া ভাবটা ধরে রাখা যায় না। অর্থাৎ সেটা দেশীয় উদ্যোক্তাদের হলেও সেই একচোটিয়া ভাবটা ধরে রাখা যায় না, সেখানে তীব্র প্রতিযোগিতা করেই কিন্তু বাজারে টিকে থাকতে হয়। অর্থাৎ দেশীয় পণ্যের সাথে বিদেশি পণ্যের তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং এই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু পণ্যের মূল্য, শ্রমের মূল্য নির্ধারিত হয়। তাই বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতির কারণে কিন্তু প্রতিযোগিতারও উন্নয়ন ঘটে। এবং এই যে প্রতিযোগিতার কারণেই কিন্তু যেহেতু পণ্যের মূল্য এবং শ্রমের মূল্য নির্ধারিত হয়, সেহেতু এটা কিন্তু শ্রমিকদের জন্য এক হিসেবে ভালো যে তারা আন্তর্জাতিক মানে তাদের
শ্রমের যে মূল্যায়ন সেটা হয়ে থাকে এবং তারা তাদের শ্রমের ভ্যালু আন্তর্জাতিক মূল্যমানের মাধ্যমে পেয়ে থাকে। মানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু তারা তাদের শ্রমের ভ্যালুটা পেয়ে থাকে। তো এটা ছিল প্রতিযোগিতার কারণে, যেটা আমরা বলছিলাম যে একটি দেশে একচেটিয়া ভাব থাকে না, বিভিন্ন ধরনের প্রোডাক্টের কারণে বিভিন্ন ধরনের প্রোডাক্ট জনগণ ব্যবহার করতে পারে, ফলে তারা একটি পণ্যের উপর তাদেরকে নির্ভরশীল হতে হয় না এবং তারা তাদের পছন্দ অনুযায়ী পছন্দনীয় মূল্যে তারা প্রোডাক্ট গুণমান সম্পন্ন প্রোডাক্ট ক্রয় করতে পারে। এরপর হলো রিমুভাল অফ কনস্ট্রাকটিভ পলিসি। অবাধ মুক্ত বাণিজ্যের কারণে সংরক্ষণবাদ বাণিজ্য কিন্তু অপসারিত হয়। কারণ অবাধ বাণিজ্যের সংজ্ঞাই বলা হয়েছে যে এক বা একাধিক সার্বভৌম দেশের মধ্যে কোনো ধরনের বিধিনিষেধ আমদানি রপ্তানির ক্ষেত্রে না থাকলে সেটাকে বলা হচ্ছে অবাধ বাণিজ্য। তার মানে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে সংরক্ষণবাদটা অমিট হয়ে যাচ্ছে, তাই না? মানে যেখানে অবাধ বাণিজ্য রয়েছে সেখানে কিন্তু সংরক্ষণ বাণিজ্য বা সংরক্ষণ নীতি কার্যকর হবে না। তাই মুক্ত বাণিজ্যের আরেকটি সুবিধা হলো এই সংরক্ষণ নীতি বা সংরক্ষণ বাণিজ্যের অপসারণ এবং তীব্র প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে মুক্তবাজার অর্থনীতির সৃষ্টি। ইকুয়ালাইজেশন অফ প্রাইস অর্থাৎ মূল্যের সমতা। দেখো, মূল্যের সমতা হচ্ছে মুক্তবাজার অর্থনীতিতে আমি যেটা বলছিলাম যে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু পণ্যের মূল্য নির্ধারিত হয়, ফলে সমগুণ সম্পন্ন সম আকারের সম ওজনের যাই বলি না কেন এই যে দুটো প্রোডাক্টের মধ্যে মূল্যের কিন্তু সমতার সৃষ্টি হয়। কারণ এখানে দেশীয় উদ্যোক্তা বা বিদেশি উদ্যোক্তা নিজের পছন্দ মতো দাম নির্ধারণ করতে পারে না, কারণ প্রতিযোগিতার মাধ্যমে আসলে দামটা নির্ধারিত হয়ে যায় যে কোন প্রোডাক্টের কেমন দাম হবে। তো এটাই বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতির আরেকটি সুবিধা হলো যে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকটা একই গুণ সম্পন্ন পণ্যের মূল্যের মধ্যে সমতা নির্ধারণ করা হয় বা সমতা অটোমেটিক নির্ধারিত হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের অবাধ বাণিজ্যের পক্ষের যুক্তিসমূহ। এখন আমরা পড়ব বিপক্ষের যুক্তিসমূহ। তো আর্গুমেন্ট এগেইনস্ট ফ্রি ট্রেড সম্পর্কে যদি আমরা পড়ি তাহলে এখানে দেখো আমি কিছু লিখে দিয়েছি। আর্গুমেন্ট এগেইনস্ট ফর ফ্রি ট্রেড। এখানে কি লিখেছি দেখো যে hindrance to expansion of local industry অর্থাৎ স্থানীয় শিল্প বিকাশে বাধা। যখনই আমরা মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করি তখন দেখি যে সেখানে বিভিন্ন দেশের মধ্যে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যটা প্রবাহমান থাকে এবং সেখানে এক দেশ অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করছে, আবার উদ্বৃত্ত পণ্য রপ্তানি করছে। সেক্ষেত্রে দেখা যায় যখন কম মূল্যে ধরো মানসম্পন্ন পণ্য স্থানীয় ভোক্তাদের কাছে চলে আসে তখন তারা কিন্তু স্থানীয় যে পণ্যগুলো উৎপাদন হয়েছে যেটার ব্যয় বেশি হয়েছে, স্বাভাবিকভাবে ব্যয় বেশি হওয়ার কারণে তার দাম বেশি হয়েছে এবং দেখা গেছে কোয়ালিটিতেও হয়তো সে ওই বিদেশি পণ্যটার সাথে ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে ভোক্তারা কী করবে, ওই কম মূল্যে বিদেশি কোয়ালিটিফুল পণ্যটাকেই গ্রহণ করবে এবং স্থানীয় শিল্পের দ্বারা তৈরি স্থানীয় উদ্যোক্তাদের তৈরি প্রোডাক্ট কিন্তু তারা পরোক্ষভাবে বর্জন করবে। ফলে এই যে দেশীয় যে শিল্পর বিকাশ সেটা কিন্তু ব্যাহত হয়। এটা মুক্তবাজার অর্থনীতির একটি অন্যতম বড় অসুবিধা যে স্থানীয় যে শিল্প সেটা বিকাশে বেশ সমস্যা করে হচ্ছে এই আন্তর্জাতিক প্রোডাক্টগুলো যেগুলো বিদেশ হতে দেশে এসেছে। তো এই জন্যই বলা হচ্ছে যে যেহেতু বিদেশি পণ্যটি মানুষকে বা ভোক্তাকে বেশি আকর্ষণ করছে সেহেতু স্থানীয় বা দেশীয় শিল্প বিকাশ কিন্তু ব্যাহত হচ্ছে। তো এরপরে বলা হয়েছে যে 2 নম্বরে ইম্পোর্ট অফ ইনজুরিয়াস প্রোডাক্ট অর্থাৎ ক্ষতিকর বা অপ্রয়োজনীয় প্রোডাক্টকে আমদানি করা। দেখা গেছে যে প্রোডাক্টটির প্রতি মানুষের আসলে অধিক চাহিদা নেই, মানে সেটা তোমার অভাবের মধ্যে পড়ে না, কিন্তু তুমি দেখেই কিনতে চাচ্ছ, এটা কিন্তু তোমার ভোগ ব্যয়ের উপর একটা প্রভাব ফেলবে।
তাই না? তোমার ভূগোলের উপর প্রভাব ফেলবে, তোমার সঞ্চয়ের উপর প্রভাব ফেলবে, এটা একটা বিষয়। আবার অপ্রয়োজনীয় বা ক্ষতিকর প্রোডাক্ট, যেটা তোমার দেশের জন্য দরকার নেই, যেটা তোমার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে ক্ষতিকর, সেই প্রোডাক্টগুলো কিন্তু এই মুক্তবাজার অর্থনীতির কারণে দেশে ঢুকে এবং ভোক্তারা সেটা ভোগ করার জন্য উদ্গ্রীব থাকে। তো এই মুক্তবাজার অর্থনীতির কারণে কিন্তু যেহেতু সরকারি বিধিনিষেধ এখানে থাকে না বা সীমিত পর্যায়ে থাকে, সেহেতু দেশের সরকারও কিন্তু এই ব্যবস্থাটাকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে সেটা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে কিন্তু বিরূপ প্রভাব ফেলে। তো মুক্তবাজার অর্থনীতির এটাও একটা বড় অসুবিধা যে এখানে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর প্রোডাক্টও আমদানি করা হয়ে থাকে। এরপরে দেখি ডিসঅনেস্ট কম্পিটিশন অ্যান্ড ডাম্পিং, অসাধু প্রতিযোগিতা এবং ডাম্পিং। ডাম্পিং সম্পর্কে আগের ক্লাসগুলোতেও আমি আলোচনা করেছি যে একটি দেশ অন্য একটি দেশের বাজার দখল করার উদ্দেশ্যে যদি কম মূল্যে গুণমান সম্পন্ন পণ্য প্রেরণ করে এবং সে বাজারটি দখল করে, সেটাকে বলা হচ্ছে ডাম্পিং। আর অসাধু প্রতিযোগিতা কি? দেখো, বিভিন্ন দেশের মধ্যে এই যে ডাম্পিং কার্য চালানোর জন্য একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়, যে বিভিন্ন দেশ তাদের প্রোডাক্ট কম মূল্যে একটি উন্নয়নশীল বা অনুন্নত ক্রেতা বাজারে প্রেরণ করে, ফলে তারা সেই বাজারটাকে দখল করার জন্য তারা কিন্তু অসাধু প্রতিযোগিতায় লিপ্ত হয়। এবং দেশীয় যে মানে উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু এখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই অসাধু প্রতিযোগীদের কারণে। তো এটাও মুক্তবাজার অর্থনীতির একটি অন্যতম বড় অসুবিধা, যে অসাধু প্রতিযোগিতা এবং ডাম্পিং, যার কারণে দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু মার খেয়ে যায়, বাজেভাবে মার খেয়ে যায় বিদেশি প্রোডাক্টগুলোর কাছে। এরপরে আসি ডিক্রিজ লোকাল এন্টারপ্রেনিউরিয়াল এক্সপিরিয়েন্স। একটু আগে যেটা বলছিলাম যে ইনক্রিজ লোকাল এন্টারপ্রেনিউরিয়াল এক্সপিরিয়েন্স, কিন্তু এখানে আবার উল্টো কথা বলছি। দেখো, পরিস্থিতি কিন্তু সবসময় একই রকম থাকে না। কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো তোমার এটা সুবিধা হিসেবে দেখা গেছে, কিন্তু অন্য আরেকটি প্রোডাক্ট বা অন্য আরেকটি সেক্টরে হয়তো এটাই অনেক বড় একটা অসুবিধার সৃষ্টি করছে। একটি দেশের জন্য যদি এটা সুবিধা হয়, তাহলে আরেকটি দেশের জন্য এটা অসুবিধার সৃষ্টি করছে। কারণ প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব সম্পদ, নিজস্ব প্রযুক্তি, নিজস্ব কলাকৌশল রয়েছে। তো এই যে কলাকৌশলগুলোর কারণে, তাদের যে ব্যক্তিগত কলাকৌশলগুলোর কারণে কিন্তু তারা অনেক সময় প্রতিযোগিতায় হেরে যাচ্ছে। ফলে সেই বিদেশিদের যে উন্নত প্রযুক্তির সাথে তারা তাল মিলিয়ে তাদের প্রযুক্তি উন্নত করতে পারছে না, তাদের কলাকৌশল, তাদের যে কারিগরি জ্ঞান সেটাকে উন্নত করতে পারছে না, ফলে তাদের ব্যবসা একসময় স্থির হয়ে যাচ্ছে বা ওই সেক্টরটাই স্থবির হয়ে যাচ্ছে। এটা কিন্তু মুক্তবাজার অর্থনীতির একটি অন্যতম বড় অসুবিধা। কারণ প্রত্যেকটা দেশের তো আর সমান সম্পদের বিশেষায়ন নাই, তাই না? সম্পদের পরিমাণও বেশি না সব দেশে, সমানও না, আবার কারিগরি জ্ঞানটাও সমান না। এক একটা দেশ এক এক ক্ষেত্রে কিন্তু বিশেষায়ন লাভ করেছে, তাই না? তো এই যে যখনই একাধিক দেশ একটি নির্দিষ্ট দেশে তাদের পণ্য প্রেরণ করে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই ওই দেশের জনগণ ওই বিদেশি পণ্যগুলোকেই গ্রহণ করে, এবং দেশীয় যে উদ্যোক্তারা তাদের যে জ্ঞানের মাধ্যমে বা জ্ঞান উন্নয়নের মাধ্যমে তাদের যে মানে কারিগরি জ্ঞানগুলোকে আরও উন্নত করার প্রচেষ্টা চালাবে, সেই ক্ষেত্রে তারা কিন্তু মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে এবং তারা তাদের যে অভিজ্ঞতা এবং দক্ষতা, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে এই বিদেশি পণ্যগুলোর সাথে প্রতিযোগিতা করতে গিয়ে। তো এটাই বলা হচ্ছে যে এটা মুক্তবাজার অর্থনীতির একটি অন্যতম বড় অসুবিধা। এরপরে আসি আনইকুয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট। যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে মানে একই প্রোডাক্ট কিন্তু বিশেষায়িত হয় না, তাই না? বিভিন্ন দেশের সম্পদ আলাদা, তাদের কাঁচামাল আলাদা, ফলে তাদের দেশে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রেই বিশেষায়ন ঘটে, সব ধরনের পণ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষায়ন ঘটে না। ফলে প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু একটি অসম্পূর্ণ উন্নয়ন মানে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। যেহেতু কোনো দেশ বেশি প্রোডাক্টে বিশেষায়ন লাভ করে, ফলে তারা বেশি মাত্রায় প্রোডাক্ট উৎপাদন করে, তারা বেশি মাত্রায় প্রোডাক্ট রপ্তানি করতে পারে এবং তাদের বৈদেশিক মুদ্রা বেশি অর্জন করার মাধ্যমে তারা কিন্তু অর্থনৈতিকভাবে বেশি শক্তিশালী হয়ে যায়। আবার কোনো দেশের হয়তো সম্পদ খুব সীমিত, সেই সীমিত সম্পদ ব্যবহার করে তারা কিন্তু এই যে উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না। ফলে
তাদের দেশের প্রোডাক্টে কিন্তু সেভাবে বিশেষায়ন ঘটে না, সেই প্রোডাক্টগুলো তারা সব দেশে রপ্তানিও করতে পারে না, ফলে তাদের কিন্তু যে বৈদেশিক আয় সেটা কিন্তু কমে যায়। এটাই বলা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নটা হয়ে যায় অসম্পূর্ণ বা অসমতা এসে যায় এই অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে, যেটা মুক্তবাজার অর্থনীতির কারণে ঘটে থাকে। তাই মুক্তবাজার অর্থনীতির অন্যতম একটি অসুবিধা হচ্ছে এই আনইকুয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট। এরপরে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি অন ইম্পোর্ট। যেহেতু সব দেশ সব ধরনের প্রোডাক্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, সেহেতু তারা কিন্তু কি করে আমদানি নির্ভর হয়ে যায়, অর্থাৎ যে প্রোডাক্টটি তাদের দেশে উৎপাদিত হয়, বিশেষায়িত হয়, সেই প্রোডাক্টের ক্ষেত্রে তারা কিন্তু সেটা রপ্তানি করতে পারে। বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা সেভাবে মনোযোগ দেয় না, বা দিলেও তারা এই আন্তর্জাতিক প্রতিযোগিতার কারণে কিন্তু তাদের ব্যবসায় কার্যক্রম চালাতে পারে না, এবং একসময় তাদের এই ব্যবসা কার্যক্রমটা কিন্তু স্থবির হয়ে যায়। ফলে এখানে যে ডিপেন্ডেন্সিটা তৈরি হয়, ওই শূন্যস্থানটা তৈরি হয় প্রোডাক্টের জন্য। ভোক্তাদের যে চাহিদা, ভোক্তাদের যে অভাব, সেটা পূরণের জন্য যে প্রোডাক্টের একটা চাহিদা সৃষ্টি হয়, সেই চাহিদাটা মেটানোর জন্য তখন তারা কিন্তু আমদানি নির্ভর হয়ে যায়, মানে যেই প্রোডাক্টটা তাদের দেশে নেই সেটাই তারা আমদানি করা শুরু করে। মানে এখানে নিজস্ব উৎপাদনে না গিয়ে তারা আমদানি নির্ভরতার মধ্যে পড়ে যায়, ফলে মানে আমদানিটা বৃদ্ধি পায়। আমদানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তাদের দেশীয় যে ব্যয়টা, সেই ব্যয়টা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মানে যেটা তারা নিজেরা উৎপাদন করতো সেটা নিজেদের ভোক্তাদের মধ্যে যদি বিতরণ করতে পারতো, তাহলে তাদের অর্থনৈতিক চাকাটা কিন্তু গতিশীল থাকতো। আর এখানে দেখা গেছে যেহেতু বেশি আমদানি নির্ভরতার কারণে তাদেরকে তাদের সম্পদ ব্যয় করে কিন্তু অন্য দেশ থেকে মানে তাদের অর্থ ব্যয় করে অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে হয়, ফলে তাদের কিন্তু একটা অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলে। তাই বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতির আরেকটি অসুবিধা হচ্ছে যে আমদানি নির্ভরতা সৃষ্টি করা। কারণ দেখো, যে প্রোডাক্টটি আসলে মৌলিক প্রোডাক্ট, চাহিদার প্রোডাক্ট নয়, মানে বেসিক নিড না, লাক্সারি প্রোডাক্ট, সেই প্রোডাক্টটি না হলেও চলবে, কিন্তু দেখা যায় এগুলো আমাদের সামনে এমনভাবে অ্যাডভার্টাইজ করা হয় বা এত বেশি বিজ্ঞাপন দেওয়া হয়, আমাদের মনে হয় যে এই প্রোডাক্টটা না হলে বোধহয় আমাদের চলছে না। ফলে কিন্তু আমরা ওই প্রোডাক্টগুলোর প্রতি আগ্রহী হই এবং আমরা এই যে আমাদের আমদানি নির্ভরতা বাড়িয়ে দিই, যেটা মুক্তবাজার অর্থনীতির কারণে হয়ে থাকে, এবং এটার কারণে কিন্তু অর্থনীতিতেও বিরূপ প্রভাব সৃষ্টি হয়। তো এই জন্যই বলা হচ্ছে যে আমদানি নির্ভরতা অন্যতম একটি অসুবিধা মুক্তবাজার অর্থনীতির। এরপরে আসি ইনকমপ্লিট স্পেশালাইজেশন, অসম্পূর্ণ বিশেষায়ন। পৃথিবীর সব দেশে যেহেতু সমান সম্পদ নেই, তাই সব দেশ কিন্তু সব ধরনের পণ্যে বিশেষায়ন জ্ঞান লাভ করে না, অর্থাৎ সব ধরনের পণ্য বিশেষিত হয় না, স্পেশালাইজড হয় না। ফলে এখানে কিন্তু একটা অসম্পূর্ণতার সৃষ্টি হয়, কারণ এক এক দেশ এক এক প্রোডাক্টে তারা মানে বিশেষায়ন দক্ষতার সমন্বয় ঘটাতে পারে, সব প্রোডাক্টে পারে না। ফলে প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু একটা অসম্পূর্ণ বিশেষায়ন মানে বিশেষায়নের চিত্র পরিলক্ষিত হয়। যদিও এটা একটা স্বাভাবিক নিয়ম যে সব দেশে সব পণ্য উৎপাদিত হবে না, সব দেশ পণ্যের স্বয়ংসম্পূর্ণ হবে না, তারপরেও মুক্তবাজার অর্থনীতির কারণে কিন্তু এটা ব্যাপকতর আকার ধারণ করে যে প্রত্যেকটা দেশের মধ্যে অসম্পূর্ণ বিশেষায়ন ঘটে পণ্যের ক্ষেত্রে, যেটা মুক্তবাজার অর্থনীতির কারণেই ঘটে থাকে। তো এরপরে আসি আমরা ক্রিয়েটস ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট। একটু আগে বলছিলাম তোমাদের সাথে আমি যে বিভিন্ন ধরনের উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশের ক্রেতা বাজার দখল করার উদ্দেশ্যে তারা কম মূল্যে কিন্তু পণ্য প্রেরণ করে। ফলে এটা যে শুধু একটা দেশ করে তা কিন্তু না, বিভিন্ন ধরনের উন্নয়নশীল দেশগুলো করে থাকে। ফলে তাদের মধ্যে কিন্তু একটা মানে বিরোধের সৃষ্টি হয়ে যায় বাজার দখলকে নিয়ে। অনেক সময় সেটা কিন্তু আন্তর্জাতিক যুদ্ধের পর্যায়ে পড়ে যায়। বিভিন্ন দেশের মধ্যে যে কনফ্লিক্টটা সৃষ্টি হয়, এটা কিন্তু যে ব্যবসায়িক কারণেও হতে পারে, যেটা মুক্তবাজার অর্থনীতির কারণে হয়। যেহেতু বাজার দখল করার লক্ষ্যেই এই ধরনের বিবাদগুলো হয়ে থাকে, যা থেকে পরবর্তীতে তারা যুদ্ধের মতো বড় ধরনের ধ্বংসাত্মক কাজেও যেতে মানে বাধা বোধ করে না। তো এই জন্যই বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতি ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের সৃষ্টি করে। এরপরে হচ্ছে এক্সহাস্টেড অফ রিসোর্সেস, সম্পদ নিঃশেষকরণ। দেখো, সব দেশে তো আর সমান সম্পদ নেই, যেটা আমি বারবার বলছি।
তো যেসব দেশে বা এলাকায় সীমিত পরিমাণে খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলো যখন তারা অধিক মাত্রায় ব্যবহার করে রপ্তানি কার্য পরিচালনা করার চেষ্টা করে, তখন কিন্তু ধীরে ধীরে এই যে সম্পদগুলো শেষ হয়ে আসতে থাকে, তাই না? যেহেতু এগুলো প্রাকৃতিক সম্পদ, এগুলো কিন্তু নবায়নযোগ্য না, এগুলো একসময় ফুরিয়েই যাবে। তাই অনেক দেশে কিন্তু রপ্তানি মানে রপ্তানিযোগ্য যে দেশগুলো রয়েছে, রপ্তানি শিল্প নির্ভর যে দেশগুলো রয়েছে, তারা এই কাজগুলো করে থাকে। তারা তাদের সম্পদের মানে অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত মুনাফার আশায় তারা অতিরিক্ত প্রোডাক্ট উৎপাদন করে এবং রপ্তানি করে, ফলে একসময় কিন্তু তাদের এই সম্পদ শেষ হয়ে যায়। তাই মুক্তবাজার অর্থনীতির এটাও একটা বড় প্রভাব যে মানে প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ নিঃশেষকরণ। কারণ পৃথিবীর অনেক দেশ কিন্তু এই মুক্তবাজার অর্থনীতির ফাঁদে পড়ে তাদের প্রাকৃতিক সম্পদ শেষ করে ফেলেছে। আমরা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, যেমন কেনিয়ার গ্যাস সম্পদ, সেটা কিন্তু এভাবেই শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে রয়েছে। এরপরে আসি আমরা এক্সপানশন অফ কলোনিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম, মানে উপনিবেশ বা সাম্রাজ্যবাদ বৃদ্ধি পায়। যেহেতু উন্নয়নশীল দেশগুলো মানে উন্নত দেশগুলো উন্নয়নশীল বা উন্নত দেশের বাজার দখল করার উদ্দেশ্যে তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়, তারা কি চায়? তারা চায় ওই বাজার দখলের মাধ্যমে ওই দেশের যে সরকারের উপরও তারা কিন্তু বা ওই রাষ্ট্রের উপর তারা তাদের প্রভাব বা কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা চালায়। এর ফলে কি হয়, এক সময় সেটা উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের দিকে ধাবিত হয়। মানে এটা হচ্ছে নব্য সাম্রাজ্যবাদ। আগে যেমন ভূমি দখল করে তারপরে সেই দেশকে শাসন করতো, এক্ষেত্রে কিন্তু তারা ভূ রাজনীতিকে ব্যবহার করছে। এরা এক্ষেত্রে প্রোডাক্টের যে বাজার, সেই বাজার দখলের মাধ্যমে জনগণের যে চাহিদা যোগান, সেটাকে নিজের এখতিয়ারে রাখার মাধ্যমে তারা এখানে এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের মানে চর্চা করছে, যেটাকে হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সেই দেশের জনগণগুলো কিন্তু ঠিকই উপলব্ধি করতে পারছে যে তারা একটা চক্রে আবদ্ধ হয়ে গেছে। তাই বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতির আরেকটি বড় অসুবিধা হলো এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। তো সর্বোপরি আমি আজকে যেটা পড়ালাম তোমাদের মুক্তবাজার অর্থনীতির আসলে বিপক্ষে যুক্তি এবং পক্ষে যুক্তি সমূহ, তো এই থেকে আসলে কি ধারণা হলো যে কোনটা মানে বেশি ভালো, মুক্তবাজার অর্থনীতি ভালো না সংরক্ষণবাদ অর্থনীতি ভালো? এটা আসলে একটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে। কারণ পৃথিবীর সব দেশেই যেমন অর্থনীতি মুক্ত করে দেওয়া হয়নি, আবার মানে সংরক্ষণ নীতিও সব দেশ পালন করছে না। তার মানে এটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে, অনেক সময় ভোক্তাদের উপর বা দেশীয় সম্পদের উপর ডিপেন্ড করে যে ওই দেশটি আসলে কোন অর্থনীতির দিকে ধাবিত হবে। তারা কি সংরক্ষণ নীতি গ্রহণ করবে না অবাধ বাণিজ্য নীতি গ্রহণ করবে? তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। আগামী ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।